দীপাবলির দিন সোনারপুরে শিশুকন্যার রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। 5 বছরের এক শিশুকন্যা যার রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পাকড়াও করা হয়েছে শিশুকন্যার দাদু দিদা এবং পরিচারিকাকে। সোনারপুরে শিশুকন্যার রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। 5 বছরের এই শিশুকন্যা একেবারে ঘর থেকে, যার রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় ইতিমধ্যেই তার দাদু দিদা এবং পরিচারিকা পুলিশের হেফাজতে। কথা বলবো, আমাদের প্রতিনিধি রঞ্জিত হালদার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রঞ্জিত, ঠিক কি ঘটনা ঘটেছে? দেখো কুশমিতা, গতকাল দুপুর 3টে সাড়ে 3টে নাগাদ এই বাড়ি থেকে হঠাৎই চেঁচামেচি আওয়াজ শুনতে পেয়ে প্রতিবেশীরা যায় এবং এই শিশুকন্যার একেবারে রক্তাক্ত দেহ দেখতে পায়। গায়ের একাধিক জায়গায় ক্ষতবিক্ষত অবস্থায় রয়েছে। তারপর স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এলাকার সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই ঘটনার পর থেকেই কিন্তু পরে সোনারপুর থানার পুলিশকে খবর দেওয়া হয় এবং ঘটনার পর এই শিশুকন্যার দাদু দিদা এবং এই বাড়ির পরিচারিকাকে আটক করা হয়েছে। এলাকা সূত্রে যেটা জানা যাচ্ছে, এই শিশুকন্যার বাবা মা দুজনেই কিন্তু কর্মসূত্রে সারাদিন বাইরে থাকতেন এবং সন্ধ্যের পর বাড়ি ফিরতেন। এই দাদু দিদা এবং পরিচারিকার কাছেই সারাদিন থাকতেন। তবে কি কারণে এই ঘটনা সেটা কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার নয়। তবে পরিবারের তরফ থেকে কিন্তু এই ঘটনায় খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনায় এখনো পর্যন্ত আটক করা হয়েছে এই শিশুকন্যার দাদু দিদা এবং পরিচারিকাকে। কি কারণে এই ঘটনা ঘটেছে সেটা কিন্তু জানার চেষ্টা করছে পুলিশ। তবে এই ঘটনার পর যে হাসপাতাল নিয়ে গেছিল, ডাক্তার সূত্রে যেটা জানা যাচ্ছে যে গায়ে যে সমস্ত কাটা, একাধিক জায়গায় কত বিক্ষত দাগ রয়েছে, সেগুলো কিন্তু সার্ফনেস কাটা রয়েছে, সূক্ষ্মভাবে কাটা রয়েছে। এই খুনের ঘটনা প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। খুনের অভিযোগও দায়ের করা হয়েছে। শিশুকন্যার বাবা অভিযোগ দায়ের করেছে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে সোনারপুর থানার পুলিশ। ধন্যবাদ। দিদিমা বাচ্চাটা দিদিমা চিৎকার করছে, এই এটা পড়ে গেছে। এই চিৎকার করতে করতে তো আমাদের বাড়ি এত লোকজন, সবাই মিলে দৌড়ে এসে আমার ওই খুঁড়তুতো ভাইয়ের ছেলেটি ও এমনি পাঁচা করে নিয়ে এসছে বাইরে, আর এসে দেখে চারিদিকে ভাই খোবলানো দাগ। আমি তো কোনো রকম একটু ঠান্ডা জল ফল দিলাম, কিন্তু আনতে আনতেই আমি যা দেখলাম ঘাটটা পুরো ভেঙে পড়ে যাচ্ছে। হসপিটালে নিয়ে যাওয়া হয়, কারণ হসপিটালের সঙ্গে সঙ্গে নিয়ে যেতে তো ওনারা বলেন অনেকক্ষণ আগে এক্সপায়ার করে গেছে। কে তো যেটা মনে হচ্ছে যে উনি কোনো কিছু অস্ত্র দিয়ে ওনাকে খুঁচিয়ে মেরেছেন। আর কি মনে হচ্ছে করে এরকম মনে হচ্ছে, মানে হয়তো ওনার মেন্টালি কিছু প্রবলেম আছে, সেটা হতে পারে। যেটা তো আমি পুলিশ তো এসে তদন্ত করছে, কি বলছেন? তো তদন্ত করছেন। একটা 5 বছরের বাচ্চা, তাকে মানে কিছু একটা ইনজুরি হয়েছে এরকম খবর পেয়ে তার আত্মীয় স্বজন যারা আছে তারা নিয়ে সুভাষগ্রাম হসপিটালে আসে। বাড়িতে সেই সময় তার বাবা মা ছিল না, তারা অফিসে তাদের কর্মব্যস্ত ছিল। তার দাদু দিদা এবং একজন কেয়ারটেকার ছিলেন, যিনি দেখাশোনা করতেন মাঝে মধ্যে। তাকে নিয়ে আসে হসপিটালে, সুভাষগ্রাম হসপিটালে। এসে তাকে বলা হয় যে সেটা মৃত। ন্যাচারালি এটা দেখে মনে হয়েছে একটা আনন্যাচারাল ডেথ। কিছু রক্তের চিহ্নও আছে শরীরে, এবং ন্যাচারালি সেটা হসপিটাল কর্তৃপক্ষ আনন্যাচারাল ডেথের যা করবার সেটা করেছে। সোনারপুর থানাকে খবর দিয়েছেন, পুলিশ এই ব্যাপারে এসেছেন। বীরভূমে বিজয় সম্মেলনীতে ফের সামনে এসে পড়ল অনুব্রত মণ্ডল ও কাজল শেখের ঠান্ডা লড়াই। সাংসদের ভাষণ চলাকালীনই পাল্টা স্লোগান দিতে শুরু করলেন দুই নেতার অনুগামীরা। বাধ্য হয়ে বক্তব্য থামিয়ে দিতে হলো শতাব্দী রায়কে। বীরভূমে অনুব্রত মণ্ডল ও কাজল শেখের দ্বন্দ্ব নতুন কিছু নয়, তবে বিজয় সম্মেলনীকে ঘিরে সেই দ্বন্দ্বই আরও প্রকট হয়ে উঠল। তৃণমূল সাংসদের ভাষণ চলাকালীনই শুরু হলো দুপক্ষের স্লোগান যুদ্ধ। বাধ্য হয়ে বক্তব্য থামিয়ে দিতে হলো শতাব্দী রায়কে। শনিবার মুরারইয়ে তৃণমূলের বিজয় সম্মেলনী ছিল। বক্তব্য রাখছিলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়। মঞ্চে তখন বসে রয়েছেন তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল।
ঠিক সেই সময় সেখানে পৌঁছন বীরভূমের জেলা সভাধিপতি ও জেলা রাজনীতিতে অনুব্রত মণ্ডলের বিরোধী বলে পরিচিত কাজল শেখ। তাকে দেখেই স্লোগান দিতে শুরু করে দেন তার অনুগামীরা। পাল্টা অনুব্রত মণ্ডলের অনুগামীরাও তার ছবি হাতে স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে বাধ্য হয়ে ভাষণ থামিয়ে দিতে হয় শতাব্দী রায়কে। এরপর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে মঞ্চ থেকেই গোষ্ঠীদ্বন্দ্ব রুখতে কড়া বার্তা দেন তৃণমূল সাংসদ। যে ভালো ফলের জন্য আমাদের দরকার একসঙ্গে হওয়া। তাই যদি কেউ মনে করো যে আমি বিরোধিতা করব, যদি কেউ মনে করো যে এত বড় তোমার কি হচ্ছে, তোমার কাছে লোক যাচ্ছে কারণ তৃণমূলের নাম আছে তোমার সঙ্গে, তুমি যে পোস্টটা হোল্ড করছো তৃণমূলের বলে, যে যে প্রিয় নেতা থাকতে চাইবে সে সবাইকে নিয়ে চলুন। কোনো গোষ্ঠী গ্রুপ তৈরি করবেন না, এতে কোনো লাভ হয়। এবারই প্রথম নয়, গত বছরও এই বিজয় সম্মেলনে ঘিরেই দুই নেতার বিবাদ সামনে এসেছিল। অনুব্রত মণ্ডলের পাশে কোর কমিটির বাকি সদস্যদের দেখা গেলেও অনুপস্থিত ছিলেন কাজল শেখ। আজকে মোরারয়ে দেখাতে চেয়েছিল শতাব্দী দিদিমণিকে সঙ্গে নিয়ে, কেষ্টবাবু ভাইজানকে পাশে বসিয়েছিলেন, কিন্তু ভাইজান একবারও কেষ্টবাবুর নাম করেনি, আর কেউ কাউকে একবারও সম্বোধনও করেননি। সুতরাং 1 ঘন্টা পরে এসে ওনার বোধোদয়টা পরিষ্কার হলো, তৃণমূলের শত্রু তৃণমূলই। অনুব্রত মণ্ডলের পর আর কাউকে জেলা সভাপতি পদে বসায়নি তৃণমূল। বর্তমানে বীরভূমে কোর কমিটি করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু তারপরেও যে দলের মধ্যে ঠান্ডা লড়াই থামানো যাচ্ছে না তার প্রমাণ মিলেছে সদ্য প্রকাশিত দলের সাংগঠনিক রদবদলের তালিকাতেও। খয়রাশোল, দুবরাজপুরের পর এবার নলহাটি 2 নম্বর ব্লক এবং ময়ূরেশ্বর 2 নম্বর ব্লকেও কোনো একজনকে সভাপতি করা যায়নি, দায়িত্ব দেওয়া হয়েছে কোর কমিটির ওপর। তবে যে শিউরি 2 ব্লক নিয়ে অনুব্রত মণ্ডল ও কাজল শেখের মধ্যে দ্বন্দ্ব চরমে পৌঁছেছিল, সেখানে কাজল শেখের ঘনিষ্ঠ নুরুল ইসলামকেই ব্লক সভাপতি পদে রেখে দিয়েছে তৃণমূল নেতৃত্ব। ক্রিয়েটেড করা একটা বিশৃঙ্খলা, আমি তো বলেছি যে বোলপুর থেকে বিশৃঙ্খলাটা করানো হচ্ছে। যদি দলের মধ্যে কোনো নেতা নিজেকে বড় নেতা মনে করে যদি বিশৃঙ্খলায় মদত দেয়, তার কারণ হচ্ছে কোনোদিন তো ছিল না। আপনারা হিসেব করে দেখবেন, এটা বিগত 7-8 মাস ধরে হচ্ছে, তার আগে তো এরকম ছিল না। এটা করানো হচ্ছে, এটা কে বোঝে না বলুন? তৃণমূল এক এবং ঐক্যবদ্ধ, এবং এই যে বিজয়া সম্মেলনী, এই কর্মসূচিগুলো ব্যাপকভাবে সফল। হাতের 5টা আঙুল সমান হয় না, কোন জায়গায় এতগুলো মতো পার্সেন্টেজ আসবে না। যদি কারোর সঙ্গে কোথাও কোনো ইস্যুতে একটু মতপার্থক্য থাকেও, তাহলেও দেখবেন যখন বড় লড়াই সামনে থাকবে, মমতা ব্যানার্জির ছবি সামনে, দল এক পরিবারের মতো জনতার দরবারে একসঙ্গে লড়বে। সব মিলিয়ে বিধানসভা ভোটের আগে লালমাটির জেলায় বারবার সামনে চলে আসছে শাসক দলের দ্বন্দ্ব। ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম।